হে এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্থ পিলার একাডেমি। আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো, এটা একটা ইন্টারেস্টিং টপিক আমাদের কমিউনিকেশনের, হিউম্যান কমিউনিকেশন এবং কগনিটিভ প্রসেস। অর্থাৎ আমরা যেটাকে ব্রেন ইন কমিউনিকেশনও বলে থাকি, যে কিভাবে কগনিটিভ প্রসেসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে কমিউনিকেশন করে থাকি, কিভাবে আমাদের ব্রেন আমাদেরকে ইনফ্লুয়েন্স করে, হেল্প করে ভালো কমিউনিকেশন করতে। একদম বেসিক যে কমিউনিকেশন প্রসেস, হিউম্যান কমিউনিকেশন এবং কগনিটিভ প্রসেস, আজকে আমি সেই বিষয়টাকে একটা থিওরির মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো যে থিওরির আমরা কথা বলবো আজকে, যে থিওরি দিয়ে আমি ব্রেন ইন কমিউনিকেশন এক্সপ্লেন করার চেষ্টা করব, সেটা হচ্ছে অ্যাকশন অ্যাসেম্বলি থিওরি বাই জন গ্রিন। তো এই অ্যাকশন অ্যাসেম্বলি থিওরি কি? অ্যাকশন অ্যাসেম্বলি থিওরি হচ্ছে এমন একটি থিওরি যেটি কিনা জন গ্রিন উনি ডেভেলপ করেছিলেন। কিসের জন্য? যেটা কিনা এক্সপ্লেন করে হাউ পিপল ক্যান প্রডিউস ভার্বাল অ্যান্ড নন ভার্বাল বিহেভিয়ার্স ইন কমিউনিকেশন। অর্থাৎ কিভাবে আমরা যখন কারোর সাথে কমিউনিকেট করি, সেই কমিউনিকেশন প্রসেসটা, লাইক যেটাকে ইনি অ্যাকশন বলছেন, সেই কমিউনিকেশন প্রসেসটা কিন্তু প্রি প্রোগ্রামড, বা আমরা একটা মাথায় আমাদের স্ক্রিপ্ট আছে ওরকম করে কিন্তু আমরা কমিউনিকেশন করি না। আমরা কমিউনিকেশন কিভাবে করি? রিয়েল টাইমে, মানে সিচুয়েশনের ওপর, কার সাথে কিভাবে কথা বলতে হবে সেই জিনিসটা আমরা করি, কিন্তু সিচুয়েশনের উপর দাঁড়িয়ে। আমরা আগে থেকেই একজনের সঙ্গে দেখা হলো, তার সঙ্গে কি কথা বলবো এটা কিন্তু আমরা আগে থেকে ভেবে রাখতে পারি না। আমাদের ব্রেন কি করে, কিছু কগনিটিভ স্ট্রাকচার্স তৈরি করে, যেগুলোকে ইনি বলছেন অ্যাকশন ফিচার্স। সেই ফিচার্সের মধ্যে কি কি থাকতে পারে? যার মধ্যে থাকতে পারে হচ্ছে কনসেপ্ট, ফিলিংস, মোটর স্কিলস, গোলস। তো এই এই অ্যাকশন ফিচার্সগুলো থাকে, এবং এগুলোকে আমরা যখন কারোর সাথে কথা বলি বা কারোর সঙ্গে কমিউনিকেট করি, আমরা কিন্তু আগে থেকে ভাবি না। আমরা সেটাকে একটা স্পন্টেনিয়াস বা একটা ডাইনামিক, মানে হ্যাঁ এইটা বলতে হবে বা এটা বলবো, তখনই কিন্তু আমরা সেটাকে ঠিক করে নিই এবং সেই মতো আমরা কমিউনিকেট করি। তো উনি অ্যাকশন অ্যাসেম্বলি থিওরিতে এটাই বোঝানোর চেষ্টা করেন, যে এখানেও যেমন একই কথা লেখা আছে, উই ডোন্ট সিম্পলি রিট্রিভ অ্যান্ড এক্সিকিউট ফিক্স স্ক্রিপ্ট, ইনস্টেড উই ডাইনামিকলি অ্যাসেম্বল দিস অ্যাকশন ফিচার্স ইন্টু লার্জ ইউনিটস, দ্যাটস কল্ড অ্যাকশন চাঙ্কস। মানে সহজ ভাষায় বলতে গেলে, যেটা মানে উনি স্টেপ বাই স্টেপ একটা এক্সপ্লেনেশন দিয়েছেন, সেটাতে উনি বেসিক্যালি বলতে চাইছেন, আমরা যেটা করি, আমরা যখন কারোর সাথে কথা বলি, তখন আমাদের ব্রেন কি করে, আমাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে, যে নলেজ রয়েছে, আমরা যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসি, কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে আসি, সেই সমস্ত কিছু জিনিস কিন্তু এই যখন আমরা কারোর সাথে কমিউনিকেশন করি বা কমিউনিকেট করি, সেখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং সেটাই উনি বলতে চাইছেন, যে কমিউনিকেশন এমন নয় যে একটা ফিক্স স্ক্রিপ্ট আমাদের মাথায় থাকে। আমরা, এটা একটা ডাইনামিক প্রসেস। আমরা যখন কারোর সাথে কথা বলি, সেই আমাদের যে সমস্ত বিভিন্ন পাস্ট এক্সপিরিয়েন্স আরও, এবং তখনকার সিচুয়েশন, আমরা যার সাথে কথা বলছি, আমাদের গোলস, মানে আমাদের ইন্টেনশনস কি, তো এই সমস্ত কিছু মিলিয়ে আমরা কমিউনিকেট করি। তো অ্যাকশন অ্যাসেম্বলি থিওরিতে উনি এটাই এক্সপ্লেন করেন। যে প্রসেসটা উনি বলেন অ্যাকশন অ্যাসেম্বলি থিওরিতে, সেটা হলো এই তিনটে প্রসেস। এরপরেও আরেকটা আছে, আমি সেটা পরে বলছি। অ্যাক্টিভেশন, অ্যাসেম্বলি, আউটপুট। অর্থাৎ অ্যাক্টিভেশন কি? যে প্রথমে যখন কমিউনিকেট, ফর এক্সাম্পল আমি একবার একটা বন্ধুকে লাইক দেখতে পেলাম, বা কারোর সাথে আমার রাস্তায় যেতে যেতে আমার একটা বন্ধুর সাথে আমার দেখা হলো, তাহলে আমি তাকে কি বলবো? সেটা আমার প্রথমে, সেটা আমি হাই বলতে পারি, হাক করতে পারি, বা কেমন আছিস ভাই বলতে পারি। সেটা আমাদের মানে ডিপেন্ড করছে যে সে মানুষটা কিরকম। এরপরে যখন আহ, এরপরে যখন আমরা অ্যাসেম্বলি করব, যখন অ্যাক্টিভেট, লাইক এই অ্যাকশন ফিচার্সগুলো যখন অ্যাক্টিভেট হয়ে গেল, নাও এবার আমরা যেটাকে করবো অ্যাসেম্বল করব। এবার অ্যাসেম্বল আমরা কি করবো, যেটা বলছিলাম, যে ডিপেন্ড অন দ্য কনটেক্সট। এবার দেখা গেল ও আমার খুব ছোটবেলার বন্ধু, তার সাথে আমি যেভাবে কথা বলবো, আমি আমার দেখলাম যে কলেজের ব্যাচমেট বা প্রফেশনাল ফিল্ডের, যে তার সাথে আমি অন্যভাবে হ্যালো বা হাই করব। তো এই জিনিসটা আমরা অ্যাসেম্বল করবো আমাদের মাথায়, মানে তখন আমরা ভাববো যে আচ্ছা, প্রথমে তো দেখতে পেলাম বন্ধুকে, তাকে কি বলা যায়, নেক্সট আসছে অ্যাসেম্বলি, যে আমরা কিভাবে তার সাথে কথা বলবো, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, অ্যান্ড দেন অ্যাসেম্বল, যে লাস্টে আমি সেই কাজটা এক্সিকিউট করলাম। অর্থাৎ আমি দেখলাম আমার বন্ধু আসছে প্রথমে, তো আমার মাথায় একটা প্রসেস অ্যাক্টিভেট হলো, যে আচ্ছা আমার বন্ধু ওটা, ওকে আমাকে হাই বা হ্যালো বলতে হবে। এবার দেখা গেলো আমার ছোটবেলার বন্ধু, ও তাহলে তো আমি একদম ক্যাজুয়ালি কথা বলতে, কি ভাই কেমন আছিস, এটা অ্যাসেম্বল করলাম। এবং নেক্সট যখন আমি ওর সাথে কথা বলতে গেলাম, আমি এটা বললাম, কি রে ভাই কেমন আছিস। সো দিস ইজ দ্য কম্পোনেন্ট, মানে কি কম্পোনেন্ট অফ দিস থিওরি, যেটা আমাদের কি করে বেসিক্যালি কমিউনিকেশন প্রসেস, হিউম্যান কমিউনিকেশন প্রসেসকে খুব ভালোভাবে, এবং কগনিশন মানে কগনিটিভ ওয়েতে কিভাবে হিউম্যান কমিউনিকেশন হয়, উনি এটা এর মাধ্যমে এক্সপ্লেন করেন। এবার আমি একটা প্রপার এক্সাম্পল দিই। দেখা গেল আমি একটা, মানে যেটা সব থেকে বেশি হয় প্রেজেন্টেশন, আমি একটা প্রেজেন্টেশন দেবো।
এবার প্রেজেন্টেশন দিতে গেলে আমাকে প্রথমেই যেটা করতে হবে যে আমাকে কনফিডেন্ট এবং নলেজেবল, এইরকম কিন্তু আমার গোল হচ্ছে আমি যখন প্রেজেন্টেশন দেবো আমি কনফিডেন্ট এবং নলেজেবল থাকবো। এবার সেখানের ক্ষেত্রে কি কি রিলেটিভ অ্যাকশন ফিচার্স হতে পারে, একটা ক্যাব বলে একটা কনসেপ্ট হয়, কগনিটিভ, অ্যাফেক্টিভ, অ্যান্ড বি ইজ ফর বিহেভিয়ারাল। তো আমরা এই ক্যাবকে দিয়ে যদি ব্যাপারটাকে এক্সপ্লেন করি কীরকম হতে পারে, কগনিটিভ মানে কি, এখানে আমি যখন প্রেজেন্টেশন করব নলেজ অফ দ্য টপিক, মানে আমি যেটা নিয়ে বলবো সেটা নিয়ে আমার নলেজটা পুরোপুরি থাকতে হবে এবং যাতে অডিয়েন্স আমার কথা বুঝতে পারে সেই জিনিসটা আমাকে পুরোপুরি খেয়াল রাখতে হবে। তারপরে কি, যে অ্যাফেক্টিভ, অ্যাফেক্টিভ কী হতে পারে, যে আমাকে ফিলিং কনফিডেন্ট, মানে আমাকে কনফিডেন্ট ফিল করতে হবে, মানে আমি যখন বলবো আমি যেন কনফিডেন্ট থাকি এবং আমার যদি কোনো রকম অ্যাংজাইটি হয় সেটাকে আমি ম্যানেজ করতে পারি। বিহেভিয়ারাল কি, বিহেভিয়ারাল জিনিসটা যেটা আমাদের মাথায় রাখতে হবে, আই কন্ট্যাক্ট করা, হ্যান্ড গেস্টার ইউজ করা, মানে যেভাবে আমরা প্রেজেন্টেশন দেওয়ার সময় করে থাকি বিভিন্ন ধরনের যে গেস্টার্সগুলো, স্পষ্ট ভাষায় সেটাকে এক্সপ্লেন করা, বিভিন্ন ধরনের হ্যান্ড গেস্টার, আই কন্ট্যাক্ট, এই জিনিসগুলো বিহেভিয়ারালের মধ্যে পড়ে। তো এই অ্যাকশন ফিচার্সগুলো আমরা কি করব, এই অ্যাকশন ফিচার্সগুলো আমরা প্রেজেন্টেশন দেওয়ার সময় একটা অ্যাকশন ফিচার্সগুলো আমরা মনে রাখবো এবং যখন আমি প্রেজেন্টেশন দেওয়া শুরু করব এগুলোকে আমরা এক এক করে অ্যাসেম্বল করব। মানে এমন নয় যে মানে এটা কিন্তু প্রথম থেকেই আমাকে বলতে হবে, আমি জানি যখন প্রেজেন্টেশন দেবো তখন তো আমাদের একটা মাথায় থাকে যে কি বলবো, কিন্তু এই ধরনের যে আমি যে তিনটে জিনিসের কথা বললাম, যে অ্যাকশন ফিচার্সের কথা বললাম, এগুলোকে আমরা তখনই কিন্তু ইন দ্য স্টেজ আমরা এইগুলোকে অ্যাসেম্বল করবো এবং অ্যাসেম্বল করার পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে আউটপুট, অর্থাৎ সেখানে আমাকে কিন্তু সিচুয়েশন অনুযায়ী আমার অ্যাকশন ফিচার্সগুলোকে ব্যবহার করতে হবে, সেটা কিন্তু প্রি প্ল্যান নয়। মানে কোন সিচুয়েশনে কি বলছি, কেউ আমাকে কোয়েশ্চেন্স করলে আমি তখন কিভাবে অ্যান্সার দেবো, বা কেউ যদি আমাকে কোনো রকম ইনপ্রম্পটু কিছু জিজ্ঞাসা করে, তো এইভাবে আমরা এই অ্যাকশন ফিচার্সগুলোকে অ্যাসেম্বল করে নিয়ে তারপরে আমরা আমাদের প্রেজেন্টেশনটা দেবো এবং এই জিনিসগুলো আমরা যদি প্রপারলি করতে পারি তাহলে আমাদের কমিউনিকেশন প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে হয়। এবং একটা জিনিস যেটা উনি বলেন যে কমিউনিকেশন প্রসেস কিন্তু মানে এই প্রসেসটা কিন্তু ডাইনামিক, এটা কিন্তু ফিক্সড বা প্রি প্ল্যান নয়। তো জন গ্রিন হিউম্যান কমিউনিকেশনকে কিভাবে এক্সপ্লেন করেন, তো উনি বেসিক্যালি যেটা বলেছেন যে হিউম্যান কমিউনিকেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দোজ বিহেভিয়ার্স অফ ইন্ডিভিজুয়াল দ্যাট আর ইন্টারপ্রিটেড বাই অ্যানাদার ইন্ডিভিজুয়াল অ্যাজ ইন্টেনশনাল অ্যান্ড পারপাসফুল। তো এখানে যে দুটো অ্যাসপেক্টের কথা উনি বলেন, একটা হচ্ছে ইন্টারপ্রিটেশন এবং ইন্টেনশন। তো বেসিক্যালি উনি কি বলতে চাইছেন যে আমরা যখন কোনো একটা মেসেজ দিই, মেসেজটা কিন্তু মানে মেসেজের যে মানেটা সেটা তৈরি হয় কিন্তু রিসিভারের ইন্টারপ্রিটেশন সেন্ডারের বিহেভিয়ারের উপর। অর্থাৎ যখন কোনো কেউ, আমি কাউকে একটা কোনো কথা বলছি, সেই কথাটা আমি কিভাবে বলছি এবং সেই কথাটার মানে আমি যাকে বলছি সে কিভাবে ইন্টারপ্রেট করছে বা সেটাকে কিভাবে ব্যাখ্যা করছে, তার উপর কিন্তু ওই মেসেজটার মানে ডিপেন্ড করছে। এবং ইন্টেনশনালিটি বলতে কি বলছে, এখানে হচ্ছে কমিউনিকেশন ইজ এ গোল ডিরেক্টেড অ্যাক্টিভিটি, মানে যেখানে কিনা সেন্ডার পারপাসফুলি কোনো বা মানে ইন্টেনশনালি কোনো মেসেজ রিসিভারকে দিতে চাইছে এবং ডিপেন্ড করছে রিসিভার এবার সেই মেসেজটাকে কিভাবে নিচ্ছে। অর্থাৎ যদি সেন্ডার মানে আমি যদি কোনো কাউকে আমার একটা মেসেজ বলা দরকার বা আমার কোনো একটা কিছু বলা দরকার যার পেছনে আমার কিছু ইন্টেনশন আছে, এবার আমার ইন্টেনশনটা যদি এক রিসিভার ঠিকঠাকভাবে ধরতে পারে তাহলে কিন্তু কমিউনিকেশনটা সাকসেসফুল হয়। এবার আসছে কগনিশন অ্যান্ড কমিউনিকেশন, যেটা একটু আগেই বলছিলাম যে কগনিটিভ প্রসেস এবং কমিউনিকেশনের লিঙ্ক কিন্তু মানে একটা খুব ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে এবং মানে কমিউনিকেশন কিন্তু ভালো একটা কমিউনিকেশন মানে কমিউনিকেশন সাকসেসফুল হলো কিনা সেটা কিন্তু ডিপেন্ড করে এই যে এই কগনিটিভ ফাংশনস এবং সেন্ডার রিসিভারের মধ্যে যে কগনিটিভ ফাংশনস রয়েছে তার যে ইন্টারপ্লে তার উপর। অর্থাৎ সেন্ডার যে মেসেজটা দিচ্ছে রিসিভার সেটা ঠিক করে নিতে পারছে কিনা বা রিসিভার সেটা ইন্টারপ্রেট করতে পারছে না, কেননা সেখানে যদি রেসপন্স করতে হয় সেই রেসপন্সটা যখন রিসিভার করছে সেন্ডারের কাছে সেই ফিডব্যাকটা ঠিকঠাক করে যাচ্ছে কিনা, এইরকম কিন্তু মানে কমিউনিকেশন এবং কগনিটিভ ফাংশনের উপর কিন্তু কমিউনিকেশন ব্যাপারটা অনেকটাই নির্ভরশীল। যেমন এখানে সেন্টার রিসিভারের কথা যদি বলি, কগনিশন ইন দ্য সেন্টার, এবার সেন্টার প্রথমে কি করে, সেন্টার প্রথমে একটা যে আমি যদি পাওয়া যায় যে মাথা ইউজ করে, লাইক তার যে নলেজ আছে, মেমোরি আছে, রিজনিং, সমস্ত কিছুকে মানে কগনিটিভ প্রসেসকে ব্যবহার করে সে কি করে একটা মেসেজ কনভে করার চেষ্টা করে, মেসেজ তৈরি করে, মানে মেসেজ তার মাথায় একটা আইডিয়া আছে, সেইবার এই মেসেজটাকে সে কনভে করতে চায়, মানে তার কাছে একটা আইডিয়া চলে এসেছে। এবার সে কি করবে, সেই আইডিয়াটাকে বা সেই মেসেজটাকে এনকোড করবে। এনকোড সেটা কিভাবে করতে পারে, মানে সেটা লাইক বিভিন্ন ফরম্যাট হতে পারে, যেমন ল্যাঙ্গুয়েজ, গেস্টার্স,
ফেসিয়াল এক্সপ্রেশনস, মানে সমস্ত কিছু, এবং ইভেন লিঙ্গুইস্টিক প্রসেস, ডিসিশন মেকিং, সোশ্যাল কগনিশন, মানে সমস্ত কিছুর উপর ডিপেন্ড যে সে মেসেজটাকে কিভাবে এনকোড করছে। যখন মেসেজটা এনকোড হয়ে গেল, ফাইনালি সে তার মোটর স্কিল যেগুলোকে আমরা বলি, যেগুলো আমরা শিখি, যেমন সেটা স্পিচ হতে পারে, রাইটিং হতে পারে, বা অন্য কোনো আদার ওয়েও হতে পারে, যার মাধ্যমে সেই মেসেজটাকে ট্রান্সমিট করছে। এবং ট্রান্সমিট করার পরে ফাইনালি সেই মেসেজটা কার কাছে যাবে? মেসেজটা রিসিভারের কাছে যাবে। রিসিভার ফার্স্টে কি করবে? আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়র কথা বলি, রিসিভার সেই সেন্সারি কে ইউজ করে, সেই সেন্সগুলোকে ইউজ করে প্রথমে মেসেজটাকে নেবে। তারপরে মেসেজের পেছনে যে মানে রয়েছে সেটাকে ডিকোড, মানে মেসেজ যে এনকোড করেছিল, এনকোডের প্রসেস থাকলে ডিকোডের প্রসেস থাকবে। সে তার নিজের যে সমস্ত এবিলিটি, নলেজ আছে সেটা দিয়ে ব্যাপারটাকে পুরো ডিকোড করার চেষ্টা করবে, ডিকোড করবে। তারপরে সেখান থেকে ডিকোডের যে মেসেজটা হলো সেখান থেকে একটা সে মানে তৈরি করবে, এবং সেই মানেটা সে সেইভাবে তৈরি করবে, মানে তার নিজস্ব নলেজ, মেমোরি, তার যে ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল স্ট্রাকচার বা কালচারাল ব্যাকগ্রাউন্ড, সমস্ত কিছু, তার যে সমস্ত প্রসেস রয়েছে, এবং সেখানে অনেক কিছু থাকতে পারে, ইমোশনাল থিঙ্কিং থাকতে পারে, ক্রিটিক্যাল থিঙ্কিং থাকতে পারে, মানে অন্য পার্সপেক্টিভ থাকতে পারে, সে কিন্তু তার নিজস্ব পার্সপেক্টিভ দিয়ে সেই মানেটাকে তৈরি করবে। এবং সেক্ষেত্রে যদি লাস্টে দেখা গেলো রেসপন্স দরকার, এবং এই সেম যে কগনিটিভ প্রসেস বললাম, সেই প্রসেসে রিসিভার কিন্তু এটাকে রেসপন্স করবে। তাহলে যে ইন্টারপ্রেট, মানে যেই দুটোর মধ্যে যে কথা বলছিলাম, তাহলে কি যে মানে এফেক্টিভ কমিউনিকেশনের যদি আমরা কথা বলি, সেন্ডার এবং রিসিভার, সেন্ডার এবং রিসিভার এই দুজনের যে বার্তালাপ বা এই দুজনের মধ্যে যে মেসেজ আদান প্রদান হলো, এটা যদি প্রপারলি হয়, সেন্ডার যদি তার যে বলতে চাইছে বা সে যে মেসেজটা করতে চাইছে সে যদি প্রপারলি সেটা পাঠাতে পারে, এবং রিসিভার যদি প্রপারলি সেটাকে ইন্টারপ্রেট করতে পারে, তবেই কিন্তু একটা সাকসেসফুল কমিউনিকেশন হয়। তাছাড়া কিন্তু কমিউনিকেশন সাকসেসফুল হয় না। বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি দেখতে পারি, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের ক্ষেত্রে বা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে, ইভেন নন ভার্বাল কিছু কিউজ থাকে যেগুলো অনেকে এক্সপ্লেন করতে পারে বা অনেকে বোঝে না। এর ফলে কিন্তু কমিউনিকেশনে বেরিয়ার আসে এবং একটা এফেক্টিভ কমিউনিকেশন হয় না। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেন্টার এবং রিসিভারের মধ্যে, যে যখন, এবং এখানে কিন্তু তারা তাদের কগনিটিভ প্রসেসটাকে, ব্রেনটাকে পুরোপুরিভাবে ইউজ করছে বিভিন্নভাবে। এবং এই যে প্রসেসের সাথে মানে কমিউনিকেশন, কগনিটিভ প্রসেস এবং কমিউনিকেশন যেভাবে রিলেটেড, সেরকমই সেন্টার এবং রিসিভারের মধ্যে যে বার্তালাপ হচ্ছে বা যে যিনি মেসেজ আদান প্রদান হচ্ছে, সেটা যদি প্রপারলি মানে প্রপারলি ডিকোড হয় বা প্রপারলি সেটা সাকসেসফুল হয়, মানে একে অপরের কথা বুঝতে পারে, তবেই কিন্তু একটা ইফেক্টিভ কমিউনিকেশন হয়, যেখানে কিন্তু ব্রেন একটা বা কগনিটিভ প্রসেস একটা কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট প্লে করে। এবার আসি হিউম্যান কমিউনিকেশন অ্যান্ড কগনিটিভ প্রসেস ইন দ্য ডিজিটাল এজ। ডিজিটাল এজে এসে দাঁড়িয়ে হিউম্যান কমিউনিকেশনের যেমন একটা মানে প্রোজ এবং কনস দুটোই রয়েছে। মানে ডিজিটাল এজ কিন্তু আমাদের কমিউনিকেশনের যে প্রসেসটা, হিউম্যান কমিউনিকেশন, সেটাকে কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ করেছে। এবং এখানে কিন্তু তার ফলে যে কগনিটিভ প্রসেসটা চলছিল, সেটাও কিন্তু নানা রকমভাবে তার ইম্প্যাক্ট রয়েছে কগনিটিভ প্রসেসের ওপর। যে ডিজিটাল এজে, মানে ডিজিটাল মিডিয়া যত উন্নত হয়েছে বা ডিজিটাল এজে দাঁড়িয়ে আমরা কমিউনিকেশনের বিভিন্ন মিডিয়ামগুলো যত আপডেট হয়েছে, তার এফেক্ট কিন্তু পড়েছে কগনিটিভ প্রসেসও। কিভাবে, সেটা আমি এখন এক্সপ্লেন করব। তো প্রথম যেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ কমিউনিকেশন চ্যানেল। যদি আমরা দেখি ডিজিটাল এজে দাঁড়িয়ে এখন, আগে কি ছিল? প্রিন্ট, তারপরে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, যেটাকে ফেস টু ফেস বলি। এখন আমাদের কাছে কি আছে? সোশ্যাল মিডিয়া আছে, মেসেজিং আছে, ইমেল আছে, অনেক ধরনের আমাদের কাছে কমিউনিকেশন চ্যানেলস রয়েছে, যার থ্রু দিয়ে কিন্তু আমরা কমিউনিকেট করতে পারি একে অপরের সাথে। এবং এটা কিন্তু মানে কগনিটিভ প্রসেসের ওপর খুব মানে একটা ইম্প্যাক্ট রয়েছে এটা। তো কীরকম ইম্প্যাক্ট রয়েছে কগনিটিভ প্রসেসের ওপর এই জিনিসটার? তো আমরা যেটা দেখি, প্রথমেই দেখি যে আমাদের মাল্টিটাস্কিং, মানে আমরা সমস্ত কিছু কাজ, মানে এই ডিজিটালে যে এমন যে ট্যাব, আমরা 4টে ট্যাব একসাথে খুলে বসে আছি। কীরকম? সেখানে দেখা গেল একটা ট্যাবে চলছে কোনো ইউটিউবের ভিডিও, আরেকটা ট্যাবে চলছে অন্য কিছু, আরেকটা ট্যাবে আমি কিছু পড়ছি, কোথাও একটা গান চলছে। এর ফলে কি হয়? এর ফলে আমাদের যেমন কাজ করতে সুবিধা হয়, কিন্তু আমরা অ্যাটেনশনটা আমাদের শিফট হয়ে যায়। মানে কগনিটিভ প্রসেস, মানে আমাদের ব্রেন কিন্তু মাল্টিটাস্কিংয়ের জন্য অতটাও, মানে একসাথে অনেকগুলো জিনিস যদি আমাদের একসাথে চলে, কিন্তু ব্রেনেরও কিন্তু সেক্ষেত্রে কগনিটিভ প্রসেসের উপর কিন্তু চাপ পড়ে, যে কিভাবে একটা জিনিসের ওপর ফোকাস করা যায় না। এবং তার ফলে নানা ধরনের অসুবিধা হয়, কিন্তু আবার মাল্টিটাস্কিংয়ের সুবিধাও রয়েছে, যে আমি একসাথে অনেকগুলো ট্যাব ওপেন করে আমি কাজ করতে পারছি। কিন্তু তার সাথে কিন্তু আমাদের অ্যাটেনশন, মানে অ্যাটেনশন বা ফোকাসের দিকে একটা প্রবলেম তৈরি হয়। এছাড়াও আরও যেটা আছে, এর ফলে যেটা হয়, কগনিটিভ ওভারলোড। অর্থাৎ এত ইনফরমেশন আমাদের চারিদিকে রয়েছে, আমরা চারিদিক থেকে, সোশ্যাল মিডিয়া হোক, বিভিন্ন মানে বিভিন্ন জায়গা থেকে আমরা এত ইনফরমেশন পাচ্ছি,
যে আমাদের কিন্তু কগনিটিভ ওভারলোড হচ্ছে, এবং এই যে আমরা ইনফরমেশনগুলোকে পাচ্ছি সেগুলোকে কিন্তু প্রসেস করার টাইমটা আমরা পাচ্ছি না। ফলে কি হচ্ছে, মানে এগুলো একসাথে যখন অনেক ইনফরমেশন আমাদের কাছে চলে আসে, সেটা প্রসেস করতে এবং রিটেন করতে, মানে এফেক্টিভলি আমি যদি কোনো কিছু রিটেন করতে চাই সেটা কিন্তু আমরা পারি না, এবং সেটা কিন্তু একটা ইম্প্যাক্ট করে আমাদের ডিসিশন মেকিং এর উপর, প্রবলেম সলভিং এর উপর, এবং ওভারঅল কগনিটিভ প্রসেসের উপর, যখন আমাদের কাছে ইনফরমেশন ওভারলোড হয়ে যায়। এরপরে যেটা ডিজিটাল এজে যেটা হয়েছে, ইভলভিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এক্সপ্রেশন। মানে আমি যদি এখন দেখি, মানে আমাদের এখনকার এজে দাঁড়িয়ে যে বিভিন্ন ধরনের যে আমরা বলি টার্মসগুলো, সোশ্যাল মিডিয়া টার্মস লাইক ফোমো, তারপরে আরও কি মানে ছোট ছোট BTW, বাই দ্য ওয়ে, অন দ্য ওয়ে, এই সমস্ত জিনিসগুলো আমরা যখন আস্তে আস্তে ব্যবহার করতে শুরু করেছি, এটা কিন্তু মানে কি হচ্ছে, আমাদের কমিউনিকেশনকে ইজি করলেও অনেক ক্ষেত্রে কি হয়, অনেকের কাছে এই বিষয়টা পরিষ্কার হয় না, এবং অনেকের এই যে আমরা এখন বলি জেনজি টার্মস, এই টার্মসগুলোকেও মানে বুঝতে গেলে মানে এখনকার সোশ্যাল মিডিয়া টার্মসগুলোকে বুঝতে গেলে কিন্তু মানে রীতিমতো পড়াশোনা করতে হবে, এরকম একটা অবস্থায়। যেটা কি করছে, মানে আমরা কিভাবে কথা বলি, আমাদের ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশনস, কম্প্রিহেনশনস, এই জিনিসগুলোকেও কিন্তু এফেক্ট করছে, এবং এই জিনিসের সাথে যে কগনিটিভ প্রসেসটা রিলেটেড হয়ে আছে সেই জিনিসটাকে কিন্তু এফেক্ট করছে। ইম্প্যাক্ট অফ মেমোরি অ্যান্ড নলেজ, এটার তো মানে প্রাইম এক্সাম্পল হচ্ছে, এখন যদি আমরা কাউকে আমাদের ফোন নাম্বার, যদি আমরা বাড়ির কারোর দু একজন ছাড়া আমি যদি জিজ্ঞাসা করি ফোন নাম্বার কারোর মনে আছে কি না, কেউ বলতে পারবে না। এবং ডিজিটালে মানে আমরা কিভাবে মানে কিভাবে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন স্টোর করছি, রিট্রিভ করছি, এবং আমাদের কাছে যে ইনফরমেশনগুলো আসছে সেগুলোকে আমরা কিভাবে গ্রহণ করছি, সেই জিনিসটা কিন্তু চেঞ্জ করেছে। এবং একদিকে ভালো হলো যে একটা আমাদের কাছে কোনো কিছু, আগে যেমন টেলিফোন ডিরেক্টরি ছিল, আমাকে খুঁজে খুঁজে নাম্বার বের করতে হতো, এখন আমাদের ওরকম করতে হয় না, আমাদের ফোনে একবার সার্চ করলে পেয়ে যায়। কিন্তু এটা যেমন সুবিধা করেছে, তেমন কিন্তু আমাদের মেমোরি এবং নলেজের উপরও কিন্তু এটা এফেক্ট পড়েছে। এবং এখনকার যেটা সব থেকে বেশি দেখা যায় যে চ্যাট জিপিটি এই ধরনের জিনিসগুলো আসার ফলে কি হচ্ছে, আমরা খুব ইজি ওয়ে আউট পেয়ে গেছি, এবং সেখানে কি হচ্ছে, আমরা আমাদের কিন্তু ব্রেনটাকে বা কগনিটিভ প্রসেসটাকে প্রপার ইউজ করছি না। আমাদের যে ক্রিয়েটিভিটি বা আমাদের যে নিজস্ব নলেজগুলো রয়েছে বা আমাদের যে নিজস্ব ক্ষমতাগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কমে আসছে। তার কারণ হচ্ছে এটা, একদিকে যেমন ইনফরমেশন কীভাবে স্টোর করছি, রিট্রিভ করছি, সেই জিনিসটা যত সহজ হচ্ছে, আমাদের কিন্তু মেমোরি এবং নলেজের ওপর সেটার ইম্প্যাক্ট সেইভাবেই হচ্ছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি হিউম্যান কমিউনিকেশন এবং কগনিটিভ প্রসেস, যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম একটা থিওরির মাধ্যমে। এই থিওরিটা সার্চ করলে পেয়ে যাবে সবাই, এবং এটা হিউম্যান কমিউনিকেশনের সাথে রিলেটেড একটা খুবই পপুলার থিওরি, অ্যাকশন অ্যাসেম্বলি থিওরি জন গ্রিনের। এবং আমরা বিভিন্ন জায়গায় কমিউনিকেশন প্রসেস পড়ে থাকি, ব্রেন ইন কমিউনিকেশন হোক বা অন্য হোক, যে কগনিটিভ প্রসেস এবং হিউম্যান কমিউনিকেশন কীভাবে কাজ করে ডিজিটাল এজে। আমি ডিজিটাল এজের ব্যাকগ্রাউন্ডটাও দিয়ে দিলাম, যে মডার্ন এজে এসে সেটা কীভাবে ইভলভ হচ্ছে, তার ইম্প্যাক্ট কী। তো এইটাই হচ্ছে বেসিক একদম আমরা হিউম্যান কমিউনিকেশন এবং কগনিটিভ প্রসেসের যা কনসেপ্ট ছিল। ডিপার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য জন গ্রিনের যে বইটা আছে, হিউম্যান অ্যাকশন অ্যাসেম্বলি থিওরিটা যেটা আছে, সেটা সকলে পড়তে পারো। বাট আপাতত হিউম্যান কমিউনিকেশন কগনিটিভ প্রসেস সহজে বোঝার জন্য এইটুকুই যথেষ্ট। আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে, এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ সুন।